তো বন্ধুরা, মাত্রা বিশ্লেষণ সম্পর্কিত প্রায় 90%ই আমাদের আগের দিন আলোচনা হয়ে গিয়েছে। তো এর অ্যাপ্লিকেশন সম্পর্কিত কয়েকটি বিষয় মাত্র আমাদের বাকি রয়েছে, তো সেগুলো আমরা আজকে আলোচনা করব। তো আগের দিন আমরা যা পড়েছিলাম তার মূল বিষয়বস্তু ছিল চারটি জিনিস। এক হলো যে সমস্ত রাশির মাত্রা একই তাদের মধ্যে আমরা যোগ বিয়োগ করতে পারবো। দুই হলো কোনো সম্পর্ক বা সমীকরণে বাম দিক এবং ডান দিকের ডাইমেনশন মাত্রা একই হবে। ডাইমেনশন অফ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু ডাইমেনশন অফ রাইট হ্যান্ড সাইড। আর তিন ছিল পাওয়ারে কোনো রাশি থাকলে তা অবশ্যই করে ডাইমেনশনলেস হবে, মানে ডাইমেনশন 1। আর ছিল সাইন কস ট্যান, এদের মধ্যে কোনো রাশি থাকলে তা ডাইমেনশনলেস হবে, মানে ডাইমেনশন 1। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলিকে কাজে লাগিয়ে আমরা কয়েকটি কাজ করতে পারি। সেগুলি কি কি আমি একটা একটা করে আসছি। 1 নম্বর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, যদি কোনো সমীকরণে উভয় দিকে ডাইমেনশন একই না হয় তাহলে আমরা বলে দিতে পারি সমীকরণটি ভুল আছে। মানে কোনো সমীকরণে নির্ভুলতার পরীক্ষা আমরা মাত্রা বিশ্লেষণের সাহায্যে করতে পারি। ধরা যাক আগের দিন আমি যে উদাহরণটা দিয়েছিলাম এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এবং দেখিয়েছিলাম যে এর মাত্রাও এল, এটার মাত্রাও এল, এটার মাত্রাও এল। এখন যদি সমীকরণটা এরকম থাকতো হাফ এটি, তাহলে এখানে মাত্রা কি হতো? ত্বরণ মানে এল টি টু দি পাওয়ার -2 আর টি মানে টি, সব মিলিয়ে হলো এল টি টু দি পাওয়ার -1। অথচ সমীকরণের এদিকের আর ওদিকের মাত্রা সেম হওয়া উচিত সমীকরণ সঠিক হতে গেলে। একই হয়নি মানে সমীকরণটি আমি বলে দিতে পারি নিঃসন্দেহে ভুল আছে। কিন্তু একটা জিনিস এখানে আমার মাথায় রাখতে হবে, কোনো সমীকরণে যদি মাত্রা বাম দিক এবং ডান দিকের ঠিক হয়, আমি কিন্তু বলতে পারি যে সমীকরণটি মাত্রাগত দিক থেকে ঠিক, কিন্তু এটা বলতে পারি না যে সমীকরণটি একদমই ঠিক। কেন? কারণ ধরা দেখা যাক এখানে হাফ নেই, এখানে টি স্কোয়ার আছে। সেক্ষেত্রে আমি যদি মাত্রা বিশ্লেষণ করে দেখি এখানেও মাত্রা এল হবে, কিন্তু সমীকরণটিতে ভুল, কারণ আসল সমীকরণটি হচ্ছে এস ইকুয়াল টু হাফ ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, কিন্তু এখানে তো হাফ নেই, কিন্তু মাত্রা সব দিকে সমান, তাই মাত্রাগত দিক থেকে সমীকরণটি ঠিক এটা আমি বলতে পারি, কিন্তু সমীকরণটি যে অ্যাকচুয়ালি ঠিক সেটা কিন্তু আমি কোনো সমীকরণের মাত্রা বিশ্লেষণের মাধ্যমে বলতে পারি না। ঠিক আছে, দুদিকের মাত্রা যদি ঠিক না হয়, একই না হয়, তাহলে বলে দিতে পারি সমীকরণটি ভুল, কিন্তু দুদিকের মাত্রা যদি একই হয় আমি কিন্তু এটা বলতে পারি না যে সমীকরণটি ঠিক। বোঝা গেল? এটা একটা বিষয়। 2 নম্বর যে কাজটা আমরা মাত্রা বিশ্লেষণের মাধ্যমে করতে পারি সেটা হলো যে মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা কোনো রাশির, কোনো ভৌত রাশির রাশিমালা বা কোনো ভৌত রাশির সম্পর্ক তৈরি করতে পারি। তো সেটা কেমন ব্যাপার আমি একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। তো আমি যে উদাহরণটা দিচ্ছি সেটা হচ্ছে সরল দোলক। সরল দোলকের রাশিমালা আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করব মাত্রা বিশ্লেষণের সাহায্যে। সিম্পল পেন্ডুলাম। তো সিম্পল পেন্ডুলামটা কি না, কোনো দৃঢ় বিন্দু থেকে হালকা ও অপসার্য সুতোর সাহায্যে একটি ভারী পিণ্ডকে আমি ঝুলিয়ে দিলাম। সুতোটা হালকা হতে হবে, ভর একদমই কম, অপসার্য হতে হবে, মানে যেন দৈর্ঘ্য চেঞ্জ না হয়, দৈর্ঘ্য যেন ফিক্সড থাকে, লেন্থটা। ঠিক আছে, আর এই বিন্দুটা হতে হবে দৃঢ়, মানে এটা যেন ফিক্সড হয়, না সরে যায়, ওটা নামা করে। ঠিক আছে, আর ভরটা হতে হবে, এই পিণ্ডটার ভর হতে হবে অনেক বেশি। তো এগুলো কেন কেন হালকা, কেন এটা ভারী হতে হবে, এগুলো সম্পর্কে আমি আর যাচ্ছি না। তো এই বিষয়টাকে, এইটাকে বলা হবে সরল দোলক। ঠিক আছে, তো এই সরল দোলকের দোলনকাল বলবো আমি তাকে, পিণ্ডটা যে কোনো এক স্থান থেকে যদি আমি ছেড়ে দিই অপর স্থান হয়ে আবার সেই স্থানে আসতে যত সময় লাগবে। মানে কেমন, ধরা যাক আমি কোনো একটা এখানে আনলাম, পিণ্ডটাকে নিয়ে ছেড়ে দিলাম, তো এই রাস্তা হয়ে এখানে যাবে, আবার সেখান থেকে ব্যাক করে এখানে আসতে যে সময় নেবে তাকে আমি বলবো এই সরল দোলকের দোলনকাল। ঠিক আছে, এটাকে আমি টি বললাম। তো এই দোলনকাল সম্পর্কে আমি কি ভাবতে পারি, মানে এই দোলনকালটা কার কার উপরে নির্ভর করতে পারে না, নির্ভর করতে পারে এর মাসের উপরে, মানে পিণ্ডটার ভরের উপরে। ঠিক আছে, কিন্তু
কেমনভাবে নির্ভর করবে, মানে সমানুপাতিক হবে এই দোলনকালের মান, নাকি ভরের ব্যস্তানুপাতিক হবে, নাকি বর্গের ব্যস্তানুপাতিক হবে, তা আমি জানি না। সেটা আমি বের করার চেষ্টা করব বিশ্লেষণের মাধ্যমে। তো আমি ধরে নিলাম m⁴ এর মান যা খুশি হতে পারে 1 2 3 0, ঠিক আছে। আর কার উপর ডিপেন্ড করতে পারে দোলনকালের মান? এই সুতোর দৈর্ঘ্যের উপরে ডিপেন্ড করতে পারে, সেটাকে আমি দিলাম l, m, এটা l, ঠিক আছে। আর কার উপর ডিপেন্ড করতে পারে না, যেখানে আমি সরল দোলকটাকে ঝুলিয়েছি সেই স্থানের অভিকর্ষীয় ত্বরণের উপরে। কেন? কারণ পৃথিবী তো এটাকে টানছে না নিজের দিকে, তো একে থামানোর চেষ্টা করবে, মানে কি দোলনকালের উপরের একটা এফেক্ট আছে অভিকর্ষীয় ত্বরণের পৃথিবী, তো সেটাকে আমি দিলাম g⁻c। ওকে, তো আমি তিনটেকে সমানভাবে কি লিখতে পারি, k m⁴l l⁴ b g⁻c, এটা কনস্ট্যান্ট। তো এখানে একটা শর্ত রয়েছে, আমি কিন্তু যে কোনো রাশির এরকম রাশিমালা প্রতিষ্ঠা করতে পারি না, অনেক শর্ত রয়েছে এর মধ্যে। তো ফার্স্ট শর্ত হলো এই যে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটার ডাইমেনশন অবশ্য করেই এক হতে হবে, মানে কেটা মাত্রাহীন ধ্রুবক হতে হবে, মাত্রাহীন ধ্রুবক, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে যে শর্তটা, সেটা হচ্ছে এই সম্পর্কটা হতে হবে এই সমস্ত রাশিগুলির প্রোডাক্ট ফর্মে, গুণফল ফর্মে, ঠিক আছে। যেমন আগে আমি একটা লিখেছিলাম রিলেশন s = ut + ½ at²। এটা কিন্তু এই সমীকরণটা কিন্তু মাত্রা বিশ্লেষণের মাধ্যমে বের করা যাবে না, ঠিক আছে, কারণ এখানে প্লাস আছে। যে সমস্ত বিষয়ের উপর ডিপেন্ড করবে, যেমন টি ইউ এ এসটা যে সমস্ত বিষয়ের উপর ডিপেন্ড করছে সেগুলি প্রোডাক্ট ফর্মে থাকলে, গুণফল ফর্মে থাকলে তবেই আমি মাত্রা বিশ্লেষণের মাধ্যমে বের করার একটা চেষ্টা করতে পারি। এটা হচ্ছে 2 নম্বর শর্ত, ঠিক আছে। তো এখানে দুটো শর্ত ফুলফিল করেছে, আমি এটাকে বের করার চেষ্টা করি। তাহলে আমরা জানি সমীকরণ বা সম্পর্কে দুদিকের মাত্রা সেম হবে। তো দোলনকালের মাত্রা টি, ঠিক আছে, মাত্রা ফর্মে দিয়ে দিই। কে হচ্ছে মাত্রাহীন ধ্রুবক, মাত্রা 1, ভর তার মাত্রা m⁴a, l হচ্ছে তার মাত্রা দৈর্ঘ্যের মাত্রা l, b, g মানে অভিকর্ষীয় ত্বরণ, আর ত্বরণের মাত্রা আমরা আগের দিন কি করেছি, l⁻⁻2, l⁻⁻2 c। ওকে, তাহলে এবারে আমরা দুদিকের মাত্রা সেম করব, m⁴a l⁻b, এখান থেকে c পাবো, তাহলে হবে b + c আর t⁻⁻2c। ওকে, তো এদিকে l এবং m নেই, তো সেজন্য আমি এখানে 0 করে দিলাম, টু দি পাওয়ার 0 মানে 1, এটা 1। তো আমি উভয় দিক থেকে তুলনা করে কি লিখতে পারি, a = 0, ঠিক আছে, -2c = 1, -2c = 1 বা c = -½ তাই তো। আর b + c = 0, এই তো l এর পাওয়ার আর l এর পাওয়ার দুদিকে যদি তুলনা করি, b + c = 0, সেখান থেকে b সমান -c, আর c মানে -½ আমি জানি, মাইনাস মাইনাসে প্লাস ½ তাহলে আমি কি পেলাম, t = সামথিং কনস্ট্যান্ট ইনটু m⁴0, মানে m⁴0 মানে এটা 1, এই জন্য আমি লিখছি না, আর কি লিখছি, l⁻½ g⁻⁻², তো সেটা মানে l/0। তো মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা সরল দোলকে দোলনকালের একটা রাশিমালা পাচ্ছি, যদিও পুরো রাশিমালাটা পাচ্ছি না, কারণ কে এর মানটা আমরা জানি না, এবং আমরা কিন্তু কে এর মানটা মাত্রা বিশ্লেষণের মাধ্যমে বের করতে পারবো না, এটাই একটা অসম্পূর্ণতা, ঠিক আছে। এতটুকুই করতে পারি আমরা মাত্রা বিশ্লেষণের মাধ্যমে। এবং এখানে দেখতে পাচ্ছি যে দোলনকালটা কিন্তু এই পিণ্ডটার ভরের উপর ডিপেন্ড করে না, এটা 1 গ্রাম হলেও ওই দোলনকাল যা হবে, 1 কেজি হলেও দোলনকাল সেমই হবে, ঠিক আছে, ভরের উপর ডিপেন্ড করে না, আর দৈর্ঘ্য এবং অভিকর্ষীয় ত্বরণের উপর এইভাবে ডিপেন্ড করে, ঠিক আছে। তো মাত্রা বিশ্লেষণের মাধ্যমে আমরা এরকম একটা কাজও করতে পারি, কোনো রাশিমালা বের করতে পারি, যদিও অনেক শর্ত আছে এর মধ্যে, ঠিক আছে। মাত্রা বিশ্লেষণের মাধ্যমে 3 নম্বর আমরা যে কাজটি করতে পারি সেটা হলো, কোনো একটি রাশির একটি এককে মান যদি আমি জানি, অন্য এককে মাত্রা বিশ্লেষণের মাধ্যমে মানটা বের করতে পারি। মানে কি, মাত্রা বিশ্লেষণের মাধ্যমে আমরা কোনো একটি রাশির দুটি এককের মধ্যে কনভার্সন বা দুটি এককের মধ্যে সম্পর্ক বের করতে পারি। সেটা কিভাবে, একটা উদাহরণ দিয়ে দেখি। আমি বল রাশিটাকে নিচ্ছি, এর এসআই একক হলো নিউটন,
সিজিএস একক হলো ডাইন। তো আমাকে বের করতে হবে 1 নিউটন সমান কত ডাইন, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি 1 নিউটন সমান n ডাইন। ওকে, তো এবারে দুজনের মাত্রা সেম, যেহেতু একই রাশি, তো বলের মাত্রা আমরা কি জানি, এম এল টি টু দি পাওয়ার -2। বলের মাত্রাটা আমি মুখস্থ করে নিতে বলেছিলাম। ওকে, অনেক জায়গায় কাজে লাগবে। তো এবারে ধরে নিচ্ছি যে এসআই পদ্ধতিতে ভরের একক হিসেবে আমি ধরে নিচ্ছি m1, দৈর্ঘ্যের একক হিসেবে l1, ঠিক আছে, দৈর্ঘ্যের একক, সময়ের এককে ধরে নিলাম t1, আর সিজিএস এ m2 ধরে নিলাম ভরের একক, l2 দৈর্ঘ্যের, সময়ের একক t2। তো আমি এখন এখান থেকে কি লিখতে পারি, যেহেতু দুজনের মাত্রা একই, তাই কি লিখতে পারি, 1 m1 l1 গুণ t1 হোল টু দি পাওয়ার -2 ইকুয়াল টু n ইন্টু m2 l2 ইন্টু t2 হোল টু দি পাওয়ার -2। এখন m1 মানে কি, সিজিএস পদ্ধতিতে ভরের 1 কেজি না একক, এসআই পদ্ধতিতে ভরের একক হচ্ছে কেজি। আচ্ছা, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, -2 আমি নিচে লিখছি ওই জন্য। সেকেন্ড, সময়ের একক এসআই পদ্ধতিতে সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে n ইন্টু সিজিএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে গ্রাম, দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, -2 আমি নিচে লিখছি, সময়ের একক এর ক্ষেত্রেও সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। বা আমি কি লিখতে পারি, n সমান, সেকেন্ড কেটে যাচ্ছে উভয় দিকে, 1 কেজি ডিভাইডেড বাই 1 গ্রাম 1 মিটার 1 সেন্টিমিটার। গ্রামকে হয় কেজিতে, না হলে কেজিকে গ্রামে নিয়ে যেতে হবে। তাহলে 1 কেজি সমান 10 কিউব গ্রাম, 1 মিটার সমান 10 স্কোয়ার সেন্টিমিটার, নিচে 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার, এটা সমান 10 টু দি পাওয়ার 5, তাই তো। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 টাইম। তো মাত্রা বিশ্লেষণের মাধ্যমে এভাবে আমরা একটা রাশি এক একক থেকে অন্য এককে কনভার্ট করতে পারি। এভাবে না করলেও হবে, এটা অতটা গুরুত্বপূর্ণ না। আমরা ডিরেক্ট, যেহেতু বল মানে জানি যে ভর ইন্টু ত্বরণ মানে সরণ ইন্টু ভর প্লাস সময়ের স্কোয়ার, ঠিক আছে। তাই আমরা কি করতে পারি, 1 নিউটন মানে আমরা লিখতে পারি 1 কেজি, আগে 1 মিটার ইন্টু 1 কেজি প্লাস 1 সেকেন্ড স্কোয়ার। ওকে, তো 1 মিটার মানে 10 স্কোয়ার সেন্টিমিটার, 10 কিউব গ্রাম, আর এদিকে 1 সেকেন্ড সিজিএস পদ্ধতিতে সেকেন্ডই রাখছি, তাহলে 10 টু দি পাওয়ার 5 পেয়ে গেলাম। আর সেন্টিমিটার গ্রাম পার সেকেন্ড স্কোয়ার মানে সেটা আমরা ডাইন জানি, তো ডিরেক্ট আমরা এরকম করে নিতে পারি। এটা অতটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়, তবুও মাত্রা বিশ্লেষণের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি, সেটা দেখানো হলো, ঠিক আছে। তাহলে মাত্রা বিশ্লেষণের মাধ্যমে আমরা বেশ কিছু কাজ করতে পারলেও এর কিন্তু অনেক অসম্পূর্ণতা রয়েছে। যেমন আমরা একটা দেখালাম যে টি ইকুয়াল টু কে রুট আন্ডার এল বাই জি, এখানে কিন্তু এই কনস্ট্যান্টের মানটা আমরা মাত্রা বিশ্লেষণের মাধ্যমে বের করতে পারি না, ঠিক আছে। এটার মান অন্যভাবে বের করা যায়, 2π হবে, ওকে, কে এর মান। 2 নম্বর হচ্ছে, যদি কেটা হতো মাত্রাহীন, যদি না হতো, যদি কেটা মাত্রাহীন না হতো, এটার যদি কোনো মাত্রা থাকতো, তাহলে কিন্তু আমরা এই সমীকরণটা বা এই সম্পর্কটা বের করতে পারতাম না। এরকম আরও কিছু অসম্পূর্ণতা রয়েছে, তোমরা বইতে পড়ে নেবে। তো আর তেমন কিছু নেই মাত্রা সম্বন্ধে। এবারে আমরা কিছু প্রবলেম করি, ঠিক আছে। তো ফার্স্ট প্রবলেম আমরা দেখছি যেটা, যে বেগ, সময় এবং বলকে মৌলিক রাশি হিসেবে ধরে নাও, নিয়ে ঘনত্বের মাত্রাটাকে নির্ণয় করো, ঠিক আছে। বেগ, সময় এবং বল এগুলোকে মৌলিক রাশি ধরে নাও, নিয়ে ঘনত্বের মাত্রা বের করো, ঠিক আছে। তো কীভাবে করা যায় এটা, ঘনত্ব মানে আমরা কি জানি, ধরে দিলাম ডি, এখানে কি জানি, ভর বাই আয়তন, ওকে। তাহলে ভরের মাত্রা কি এম, আর আয়তন মানে এল কিউ, এ পর্যন্ত আশা করি আমরা সবাই জানি। এবারে আমার বের করতে হবে বেগ, সময় এবং এফ দিয়ে, ঠিক আছে। মানে ভি কে দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করতে হবে টি এবং এফ দিয়ে, এল এম এসব রাখলে হবে না, ঠিক আছে। তো কি করা যায় না, বেগ সমান আমরা কি জানি, বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1, তাই তো। সময় টিটা টি, অন্য কিছু না। আচ্ছা, বল এফ
এফ সমান আমরা কি জানি এম এ মানে এফ এর মাত্রা এম এ টি টু দি পাওয়ার -2, ঠিক আছে। তাহলে এখন আমাকে এটাকে রাখতে হবে এগুলির সাহায্য নিয়ে, ঠিক আছে। তাহলে এম এখানে কার মধ্যে আছে, এম এফ এর মধ্যে, তাই তো। তাহলে আমি এখানে ওই জন্য লিখছি এম এ টি টু দি পাওয়ার -2। এই জিনিসগুলো আমাকে কাটতে হবে, কারণ রাখতে হবে এম, আসলে এল আমি রাখতে পারবো নিচে 3, ঠিক আছে। এখন এল শুধু এখানে রয়েছে, আমার এল উপরে 1 হয়ে গিয়েছে আর এফও নেওয়া হয়ে গিয়েছে। তাহলে আমাকে ভি সাহায্য নিতে হবে এই নিচে এল কিউব করার জন্য। অলরেডি উপরে একটা এল রয়েছে, তাহলে নিচে 4টে এল নিতে হবে। তার মানে এল টু দি পাওয়ার এল টি টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার 4 করতে হবে। 4টে এল হলো, একটা এল কেটে যাবে, এল নিচে 3টে থাকবে। তাহলে এলটার আমি ব্যবস্থা করে ফেলেছি। এবারে টিটার ব্যবস্থা। টি কত হয়েছে, নিচে হয়েছে টি -4, উপরে হয়েছে টি টু দি পাওয়ার -2। টি তো এখানে থাকলে হবে না, ঠিক আছে। তাহলে টিটাকে ক্যান্সেল করতে হবে। তারপরে নিচে যদি আমি একটা টি স্কোয়ার করে দিই, প্লাস আছে, প্লাস মাইনাসে -2 কেটে যাবে, তো নিচে করে দিলাম টি স্কোয়ার। ওকে, তাহলে এটা মানে আমি কি লিখতে পারি, এফ, এটা মানে ভি টু দি পাওয়ার 4 টি স্কোয়ার। তাহলে যদি এগুলি মৌলিক রাশি হতো তাহলে ঘনত্বের মাত্রা হতো কেমন, এফ ভি টু দি পাওয়ার -4 টি টু দি পাওয়ার -2, ঠিক আছে। একটা গেল। সেকেন্ড প্রবলেমটা, ভি ইকুয়াল টু এটি প্লাস বি বাই টি প্লাস সি, ঠিক আছে। এ মানে ত্বরণকে বোঝাচ্ছে, না সরি, এর মাত্রা বের করতে হবে। ভি মানে বেগকে বোঝাচ্ছে, টি মানে সময়কে বোঝাচ্ছে। এ বি সি ডাইমেনশন কত বের করতে হবে, এটা হচ্ছে প্রবলেম। তাহলে আমরা জানি যে যোগ বিয়োগ হতে গেলে পুরো মাত্রা একই হতে হবে। তো এটির মাত্রা যা হবে টোটাল বি প্লাস টি বাই সির মাত্রা সেম হতে হবে। আবার সমীকরণের ওদিকের মাত্রা সেম হতে হবে, দুদিকের মাত্রা। তাহলে এর যা মাত্রা হবে এর তাই মাত্রা হবে, তাই তো। তাহলে ভির মাত্রা আমরা কি জানি, দুদিকে সেম হতে হবে। ভির মাত্রা এল টি টু দি পাওয়ার -1, এর মাত্রা বের করতে হবে, টির মাত্রা টি। তাহলে এর মাত্রা হলো কত হবে, এল টি টু দি পাওয়ার -2, ঠিক আছে, যেটা ত্বরণই অ্যাকচুয়ালি। এবারে সির মাত্রা, তো আমরা কি জানি, সেম মাত্রা হলে তবে যোগ বিয়োগ সম্ভব। তাহলে এখানে যোগ হয়েছে মানে কি, সির মাত্রাটা টির মাত্রা, তাই। তাহলে এটা করার দরকার নেই, সির মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। ওকে, এবার বির মাত্রা কি হবে সেটা বের করতে হবে। তাহলে নিশ্চয়ই বি বাই টি প্লাস সি এটার মাত্রা, আর এটি বা ভি যে কোনো কারোর সাথে মাত্রা সেম করতে হবে। তাহলে ভি মাত্রার সাথে সেম করি, এল টু দি পাওয়ার -1। ওকে, তাহলে নিচে তো মাত্রা টি আমরা জানি, তাহলে বির মাত্রা বের করতে হবে। এর মাত্রা হচ্ছে টি, ওই জন্য টি গুণ করে দিচ্ছি, মানে এরও মাত্রা টি, এরও মাত্রা টি, ঠিক আছে। তাই নিচে মাত্রা টি আর উপরে হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। তাহলে বির মাত্রা হবে এল। ওকে, তাহলে এ বি সির মাত্রা পেয়ে গেলাম। এবারে অন্য প্রবলেমে যাই। 3 নম্বর প্রবলেমে ওয়াই বলে দিয়েছে সরণ মানে ডিসপ্লেসমেন্ট। ওকে, মানে দৈর্ঘ্যকে বোঝাচ্ছে। এর মাত্রা বের করতে হবে, ওকে, সির মাত্রা বের করতে হবে, আর হচ্ছে এক্স মানে সরণ। ওকে, তাহলে এর আর সির মাত্রা বের করতে হবে। তাহলে আমরা কি জানি, সাইনের মধ্যে এটা মাত্রাহীন হবে, ঠিক আছে। আবার কি জানি, যোগ বিয়োগ হতে গেলে সেম মাত্রা হতে হবে, ডাইমেনশন সেম হতে হবে। তাহলে এক্স এর ডাইমেনশন আমি জানি, সরণ মানে সরণের ডাইমেনশন বা দৈর্ঘ্যের ডাইমেনশন এল হয়। তাহলে এক্স এর যা ডাইমেনশন আর সির আর টির ডাইমেনশন সেম, আর এক্স এর ডাইমেনশন আমি জানি এল, সির ডাইমেনশন বের করতে হবে, সময়ের ডাইমেনশন টি। তাহলে সির ডাইমেনশন হবে এল, টি এদিকে নিয়ে আসলে -1, ঠিক আছে। এবারে সাইন সামথিং মানে কত, পুরোটা টোটালটা মিলিয়ে মাত্রাহীন, টোটালে মিলিয়ে একটা সংখ্যা বোঝায়, যেমন সাইন 30 কত, হাফ, ঠিক আছে। তাহলে সাইন বা কস এদের মধ্যে কিছু থাকলে টোটাল মানটা কি হয়, একটা কনস্ট্যান্ট হয়, মাত্রাহীন হয়, ডাইমেনশনলেস সংখ্যা হয়, ঠিক আছে। তাহলে এটা পুরোটা সংখ্যাহীন। তাহলে ওয়াই এর মাত্রা যা, এর মাত্রা তাই সেম হবে। আর ওয়াই মানে কি, সরণ মানে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, তাহলে এর মাত্রা হবে এল, সেম। ফোর্থ এবং লাস্ট প্রবলেম আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ। তোমরা পড়েছো কিনা আমি জানি না, যাই হোক।
তো এখানে হচ্ছে এটা ভি আয়তনকে বোঝাচ্ছে, ঠিক আছে, এটা বলে দিয়েছে। আচ্ছা, এখানে এটা আয়তনকে বোঝাচ্ছে, এটা চাপকে বোঝাচ্ছে, আমি লিখে দিতে হবে। ওকে, বের করতে হবে এর মাত্রা আর বির মাত্রা, ডাইমেনশন বের করতে হবে। তো খুবই সোজা জিনিস এটা, কারণ যোগ যোগ হতে গেলে সেম ডাইমেনশন হতে হবে। তাহলে বির ডাইমেনশন আর ভির ডাইমেনশন সেম। আয়তন মানে আয়তনের ডাইমেনশন এল কিউব, তাহলে বির ডাইমেনশন হচ্ছে এল কিউব। এবার এখানে সেম ডাইমেনশন হতে হবে, তবে যোগ বিয়োগ হবে। তাহলে চাপ এর মাত্রাটা আমাদের বের করতে হবে। চাপ মানে কি? বল বাই কি ক্ষেত্রফল। বলের মাত্রা মুখস্থ করে রাখতে বলেছি সবসময় এম এল টি টু দি পাওয়ার -2। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য স্কোয়ার এল স্কোয়ার, ঠিক আছে, মাত্রা। তাহলে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। তাহলে চাপের সাথে কার মাত্রা সমান? এ বাই ভি স্কোয়ার, টোটালটার মাত্রা সমান। চাপের মাত্রা পেয়ে গেছি আমি, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এর মাত্রা বের করতে হবে। ভি মানে এল কিউব, ডি স্কোয়ার মানে এল টু দি পাওয়ার 6। তাহলে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 ইন্টু এল টু দি পাওয়ার 6, ঠিক আছে। তাহলে এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2। ওকে, ঠিক আছে না? তাহলে এর মাত্রা পেলাম এটা, বির মাত্রা পেলাম এটা, খুবই সোজা। তাহলে মাত্রা সম্পর্কিত যা ছিল মোটামুটি প্রায় সবই আমি আলোচনা করেছি। পরের দিন আমি পড়াবো তাৎপর্যপূর্ণ সংখ্যা, সিগনিফিক্যান্ট ডিজিট সম্পর্কে। আর তোমাদের যদি কোনো প্রবলেম হয় বা যেখানে বুঝতে পারোনি সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি কমেন্টে অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর না হলে পরের দিন আমি পরের ক্লাসে বলে দেবো, ঠিক আছে? বাই।